ব্যক্তিগত তো কিছু না, সবই রাজনীতি এবং আন্দোলন সংক্রান্ত বিষয়ে যা কিছু আলাপ আলোচনা। অনেক ঘটনাই মনে পড়ে, তো সেগুলো যেহেতু অনেকটাই সাংগঠনিক, সে নিয়ে একটু বেশি কথা বলবো না। একটা ঘটনা খুবই মজার, সেটা হচ্ছে যে ওই যখন ওই মেয়র এরকম কবিতা পাঠ টাঠ করা আমার একটা অভ্যেস ছিল, নাটকও করতাম। তখন কোনো একজন সাংবাদিক বোধহয় ওকে বলেছিলেন, আপনার মেয়র তো কবিতা বলে বেড়াচ্ছে। তা তিনি বলছেন যে কলকাতার মেয়র কবিতা বলবেন না, কিসের নর্দমায় দাঁড়িয়ে থাকবে, তাকে তো কবিতাই বলতে হবে। এইরকম একটা সাংস্কৃতিক মানসম্পন্ন মানুষ ছিলেন। আরেকটি ঘটনা, সেটা অনেকেই কেউই জানে না, কেন এটা নিয়ে তো আমরা খুব প্রচার করিনি। তখন লেক গার্ডেন্সে রেল স্টেশন লাগোয়া প্ল্যাটফর্মে বহু মানুষ বসবাস করতেন। রেল দপ্তর তাদের পুনর্বাসনের কোনো চিন্তা করছে না। এখন রেল দপ্তর থেকে কলকাতা হাইকোর্টে মামলা করায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে যে 48 ঘন্টার মধ্যে তাদের সরিয়ে দিতে হবে। এখন তাদের পুনর্বাসনের জন্য লড়াই করছিলেন সৌগতবাবু, তাদের নেতা ছিলেন, তিনি ওই অঞ্চলে থাকতেন। তা আমাকে কমিশনার অফ পুলিশ এসে বললেন, স্যার, হাইকোর্টের অর্ডার যদি আমাকে ক্যারি আউট করতে হয় তাহলে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, কেন জায়গাটা এমন সিচুয়েশান, এর থেকে বাঁচান। হাইকোর্টে মুভ করে তো অর্ডার চেঞ্জ করা যাওয়ার তো পরিস্থিতি ছিল না। আমি মুখ্যমন্ত্রীকে বললাম যে দাদা, এই সিচুয়েশান, একটা কিছু করতেই হবে। মুহূর্তের মধ্যে তিনি নোনাডাঙ্গায় 10 একর জমি রাখা হয়েছিল আইটি হাব করার জন্য, সেই জমিতে এদের পুনর্বাসনের ব্যবস্থা করলেন। এইরকম এত বড় মানবিক গুণ সম্পন্ন মানুষ তো খুব কম দেখা যায়। দীর্ঘদিন ধরে বাম জমানায় বাম শাসনের বিরোধিতা করে আমরা রাজনীতি করেছি। আমি কংগ্রেসের এমএলএ পদে দাঁড়িয়েছিলাম, হেরেছি, কখনো জিতেছি, লোকসভায় জিতেছি। তো স্বাভাবিকভাবেই প্রতি মুহূর্তে বাম ঘরানার রাজনীতির বিরোধিতা করেই আমাকে এগোতে হয়েছে। বিরোধিতা করা মানে সেখানে সংঘাত, সেখানে প্রতিবাদ, সেখানটায় সমালোচনা করেছি। আমি বিধানসভায় 3 বছর এমএলএ ছিলাম পশ্চিমবঙ্গে, এই বাম আমলে, সেখানেও বিরোধিতা করেছি। তখন যদি জ্যোতিবাবু ছিল, তখনও বুদ্ধ পুলিশ মন্ত্রী ছিলেন, বিরোধিতা করেছি। সব শেষে, দিনের শেষে কিন্তু একটা কথা আমাকে স্বীকার করতে হবে, যেটা না স্বীকার করলে অন্যায় হবে। সেটা হচ্ছে এই একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনৈতিক জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি, তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেননি, তার আদর্শ থেকে তিনি কখনো পিছপা হননি, এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি, স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলাকেও করতে পারেনি। তার ভাবনার সঙ্গে আমাদের মিল থাকতে পারে, না থাকতে পারে। একটা সময় সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে তার বিরোধিতা করেছি, পরে আবার মনে করেছি যে সিঙ্গুরে বিরোধিতাটা না করলে মনে হয় ভালো হতো, এটাও মনে হয়েছে। শেষ আমার সঙ্গে 2016 সালে পার্ক সার্কাস ময়দানে দেখা হয়েছিল। আমি ছিলাম, বুদ্ধও ছিলেন, রাহুল গান্ধী ছিলেন। অনেক সংঘাত তার সঙ্গে থাকা সত্ত্বেও তার এই ব্যক্তিত্ব, তার নিষ্ঠা, তার সততা, আদর্শের প্রতি তার অগাধ আস্থা, এগুলো কিন্তু সকলকে প্রভাবিত করে। আজকে যখন বাংলায় দুর্নীতি আর রাজনীতি একে অপরের পরিপূরক হয়ে গেছে, তখন নিঃসন্দেহে একথা বলা যেতে পারে যে ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিরাও বুদ্ধ অন্তত এই চরিত্রটা তারা যদি গ্রহণ করতে পারে, রপ্ত করতে পারে, বাংলা বাঁচবে বলেই মনে করি। রাজনীতি বিরোধিতা থাকবে, প্রতিবাদ থাকবে, সব কিছু মানব, তাহলে বিরোধিতা কিসের জন্য? কিন্তু কথা হচ্ছে যে সব কিছু শেষে লক্ষ্য করে দেখুন, একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সামান্য একটা ফ্ল্যাটে সাধারণ জীবনযাত্রা নির্বাহ করে কিভাবে আজ আমাদের ছেড়ে চলে গেলেন, এই উদাহরণগুলো কিন্তু বাংলাকে গর্বিত করে। বাংলার রাজনৈতিক যে প্রেক্ষাপট,
সেই রাজনৈতিক প্রেক্ষাপটে একটা উজ্জ্বল জ্যোতিষ্কের মতন এগুলো কিন্তু বিরাজ করে। তার পরিবারের প্রতি আমার সমবেদনা। তিনি কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাস করতেন, তাই জানি না ভগবান বা আল্লাহ তাদের কাছে কোনো গুরুত্ব পেত কিনা, কিন্তু আমি ভগবানের কাছে, মহান আল্লাহ তাআলার কাছে তার জন্য আশীর্বাদ চাইব, দুয়া চাইব, তিনি যেন স্বর্গলাভ করে, তিনি যেন জান্নাত লাভ করে।